নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। ঘড়ির কাঁটায় 4:30 আর 4:30 মানেই সময় জেলা সদর, আর জেলা সদর মানেই জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর। তবে শুরুতেই আজকে আমাদের আরজি করের দিকে নজর রাখতেই হচ্ছে রোজকার মতন, কারণ আরজি করের দুর্নীতি তদন্তে এবার সিবিআই এর রাডারে স্বাস্থ্য ভবনের কয়েকজন আধিকারিক। কেন একের পর এক অভিযোগের পরও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়? এরই মধ্যে উঠে আসছে আরও বিস্ফোরক তথ্য। দেহরক্ষী আফসারের মাধ্যমেই তোলাবাজি সন্দীপ ঘোষের। সিবিআই রিপোর্টে একাধিক তথ্য রয়েছে বলে সূত্রের খবর। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আরজি করে দুর্নীতি, সিবিআই এর নজরে সন্দীপ ঘনিষ্ঠ আরো 3 চিকিৎসক। অস্থায়ী কর্মী নিয়োগে মদত, কর্মী নিয়োগ নিয়ে বিক্ষোভ, বিতর্কে হুমকির অভিযোগ ওই 3 চিকিৎসকের বিরুদ্ধে। 3 জনের বয়ান রেকর্ড করতে পারে সিবিআই। আজ ফের আরজি করে আসে সিবিআই এর দল। সিবিআই এর মোট 5 জন আধিকারিক, তারা অ্যাডমিন যে বিল্ডিং রয়েছে বিল্ডিং এর ভেতরে তারা গিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখবো ঘড়িতে ঠিক 1:07 ঠিক তখনই কিন্তু সিবিআই যারা আধিকারিকরা তারা এই আরজিকর হাসপাতালে আসেন। এসে কিন্তু তারা সোজা অ্যাডমিন বিল্ডিং এর ভেতরে তারা গিয়েছেন। এই মুহূর্তে 5 জন আধিকারিক তারা এই মুহূর্তে রয়েছেন ভেতরে। যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, এখানে আসার পর কিন্তু তারা বেশ কিছু অফিসারদের সঙ্গে তারা কথা বলতে পারেন, বেশ কিছু নথি তারা খতিয়ে দেখতে পারেন, কেননা এখান থেকে কিন্তু একাধিক দুর্নীতির যে অভিযোগগুলো সেই দুর্নীতির অভিযোগগুলো সামনে এসেছে। শুধু সন্দীপ ঘনিষ্ঠ 3 চিকিৎসকই নন, আরজি করে দুর্নীতি তদন্তে বা স্বাস্থ্য ভবনের কয়েকজন আধিকারিককে তলব করতে চলেছে সিবিআই। খবর সূত্রের সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমস্ত অরিজিনাল কপি সন্দীপ ঘোষের বাড়ি থেকেই পেয়েছে সিবিআই, যেগুলো স্বাস্থ্য দফতরে থাকার কথা। অভিযোগগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা পড়লেও সমস্ত নথি প্রভাব খাটিয়ে নিজের কাছেই রেখেছিলেন সন্দীপ ঘোষ। এমনকি যে সরকারি অনুসন্ধান হয়েছিল সেই রিপোর্টের অরিজিনাল কপিও সন্দীপের বাড়ি থেকে পেয়েছে সিবিআই। কিন্তু কিভাবে সেগুলি সন্দীপ ঘোষের কাছে এলো তা জিজ্ঞাসাবাদ করতে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের তলব করতে চলেছে সিবিআই। স্বাস্থ্য ভবনের বেশ কয়েকজন আধিকারিককে সিবিআই আধিকারিকরা তলব করছেন এবং তলব করে এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। এমনকি সন্দীপ ঘোষের মুখোমুখি তাদেরকে বসিয়ে জেরা হতে পারে জানা যাচ্ছে সূত্র মারফত। অভয়ার ময়না তদন্তে দেরি কেন? দ্রুত কেন দেহদাহ? অভয়ার খুনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বুধবার রাতেও করেছে পরিবার। আমরা দেহটিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। এবার সেই একই কথা মনে করছে সিবিআইও। খুনের ঘটনায় গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে এখনো সন্দেহ করছে সিবিআই। ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে এমন বেশ কিছু তথ্যও নাকি হাতে পেয়েছেন তদন্তকারীরা। সুপ্রিম কোর্টে জমা দিতে চলা সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে এই নিয়ে একাধিক বিষয় উল্লেখ থাকছে। স্ট্যাটাস রিপোর্টে থাকছে ময়না তদন্তের বিস্তারিত তথ্য, শ্মশান কর্মীদের বয়ান ও ফরেনসিক আধিকারিকদের ভূমিকাও থাকবে। কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে যাবতীয় তথ্য। খবর সূত্রের সৈকত পাল, অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অভয়া খুনের পরের দিনই বৈঠক করে জরুরি ভিত্তিতে সেমিনার রুমের কাছে ডক্টরস রুম ও শৌচাগার সংস্কারের নির্দেশ সন্দীপ ঘোষের। স্বাস্থ্য সচিবকেও বিষয়টি জানানো হয়েছে বলে সন্দীপ ঘোষের চিঠিতে উল্লেখ। আর যে চিঠি ঘিরে এই মুহূর্তে তুঙ্গে তরজা। আরজিকর মামলায় প্রথম থেকেই উঠেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। যেদিন মামলার দায়িত্বভার হাতে পায় সিবিআই, ঠিক তার আগেই অকুস্থলে সেমিনার রুম চত্বর সংস্কারের নামে ভাঙা হয়। হঠাৎ কেন এই উদ্যোগ, কার নির্দেশেই বা এই ভাঙার নির্দেশ, সে প্রশ্ন উঠেছিল। এবার সামনে এসেছে বিস্ফোরক নথি, যাতে দেখা যাচ্ছে সেমিনার রুম চত্বর ভাঙার নির্দেশ দিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
10ই আগস্ট পিডব্লিউডিকে চিঠি দেন সন্দীপ ঘোষ। রিপাবলিকের হাতে সন্দীপ ঘোষের সই করা চিঠি। জরুরি ভিত্তিতে ডক্টরস রুম ও শৌচালয় সংস্কারের নির্দেশ দেওয়া হয়। জানানো হয় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। 10 তারিখ সন্ধ্যে 6টা নাগাদ একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এই বৈঠকে প্রথমত হাতে লেখা একটি কাগজ নোটশিট তৈরি করা হয় এবং তারপর সরকারিভাবে অর্ডার পাস করানো হয়। প্রমাণ নষ্ট করতেই তড়িঘড়ি সংস্কারের নির্দেশ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। যারা প্রমাণ লোপাট করলো বা ওটাকে ডিস্টর্ট করলো, সেই অপরাধীদের তারা এখনো কেন খুঁজে বার করলো না, বা তাদের সম্পর্কে কোনো প্রাথমিক সন্দেহভাজনের তালিকা আমাদের হাতে তুলে দিতে পারলো না? কেন তাদের আইনের আওতায় তাদের এখনো আনতে পারলো না? কি লোপাট করা হলো, কারা করলো, কেন করলো, সেটা সম্পর্কে অন্তত কিছু বলুক, বা এইটা অন্তত নিশ্চিত করে বলুক যে এইটা লোপাট করা হয়েছে এবং এইভাবে হয়েছে। মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা বড় মানে অর্গানাইজড একটা হত্যা, এবং এই অর্গানাইজড হত্যার মধ্যে এত কিছু রয়েছে যে খুব সুন্দর করে পরিপাটি করে একের পর এক নাটকের স্ক্রিপ্টের মতন কোনটা থেকে কোনটা, এরপরে কোনটা যাওয়া যায়, কিভাবে এভিডেন্সকে লুপ্ত করা যায়, লোপাট করা যায়, তার পুরোদমে কাজ চলেছে। আরজিকরের সেমিনার রুম কার নির্দেশে ভাঙা হয়েছে সে প্রশ্ন ওঠে আদালতেও। এবার কি আরো স্পষ্ট হচ্ছে অভয়া খুনে প্রমাণ লোপাটের বিষয়টি? রিপাবলিক বাংলা। কাকদ্বীপ হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাসের বদলির সিদ্ধান্ত মানছি না, মানব না, ব্যানার টাঙিয়ে মাইকিং করে এই দাবিতে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে নাগরিক সমাজের প্রতিবাদ বিক্ষোভ। দফায় দফায় চলে স্লোগান। কাকদ্বীপ হাসপাতালের সামনে সাঁটানো হয় বিরূপাক্ষ বিরোধী একাধিক পোস্টার। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ হাসপাতালে বদলির খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাকে কোনোভাবেই ওই হাসপাতালে ঢুকতে দেওয়া হবে না, এই দাবিতে দফায় দফায় বিক্ষোভ নাগরিক সমাজের। 2023 সালের 15ই আগস্ট বদলির অর্ডার দেওয়া হয়। তারপরেও কোন জাদু বলে এতদিন বর্ধমান মেডিকেল কলেজে থেকে গেলেন বিরূপাক্ষ, সেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। 15/8/23 আজ থেকে প্রায় 1 বছর 1 মাস 13 মাস আগে ওখান থেকে ট্রান্সফার অর্ডার হয়েছে। এত প্রভাবশালী প্রশাসনের কেউ 667 জনের রিলিজ অর্ডার হয়েছে, কিন্তু ওকে রিলিজ করেনি। ও এতদিন বসে আছে, ওই চালাচ্ছে ওখানে বসে, বর্ধমানে বসে চালাচ্ছে। আবার বর্ধমানে কোনোদিন ডিউটি করে না, বেতন তুলতে যায়, থাকে কলকাতাতে। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই হবে পরবর্তী পদক্ষেপ। ওটা জানি, আমরা স্বাস্থ্যভবনে জানিয়েছি, স্বাস্থ্যভবন যেরকম ডিরেকশন দেবে আমরা সেরকম চলব। ওনারা যদি বলেন কাজে যোগ দিতে হবে না, আপনারা সেটা আমি বলতে পারছি না। ওনারা নিশ্চয়ই বিচার বিবেচনা করে দেখবেন। স্বাস্থ্যভবনে যারা কর্তৃপক্ষ আছেন তারা গ্রাউন্ড রিয়ালিটি অবশ্যই বুঝছেন, তারাও বিচার বিবেচনা করে দেখবেন, দেখে কিছু একটা স্টেপ নেবেন। ভাইরাল হুমকির অডিওকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। দাদাগিরি, থ্রেট কালচার সহ ভুরি ভুরি অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। বিতর্কে নাম জড়ানোয় বিরূপাক্ষকে বদলির সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। তবে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, অভয়া হত্যাকাণ্ডের দিন তিনি কি করছিলেন আরজিকরের সেমিনার রুমে? দক্ষিণ 24 পরগনা থেকে বরুণ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রোজ 100 কাপ চা, দামি দামি সিগারেট, ক্যান্টিনে 23,800 টাকা বাকি রেখে বর্ধমান ছাড়লেন বিরূপাক্ষ বিশ্বাস। তাতেই ঘুম উড়েছে বর্ধমান মেডিকেলের জয় হিন্দ ক্যান্টিনের মালিকের। বছরের পর বছর খাওয়ার টাকা না মেটানোয় বিল হয়েছে ঠিক এতটাই বড়।
সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল থেকে বদলির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বর্ধমান থেকে কাকদ্বীপ হাসপাতালে যোগ দিতে বলা হয়েছে তাকে। তাতেই মাথায় হাত পড়েছে বর্ধমান মেডিকেলের জয় হিন্দ ক্যান্টিনের মালিকের। কারণ এই ক্যান্টিনে বিরূপাক্ষের নামে বাকি রয়েছে 23,800 টাকা। ডাক্তার দিয়েছিল টাকাটা ওই বিরূপক্ষ বিশ্বাস। প্রথম খাওয়া রুমে পাঠাতাম না, অনেক সময় ইমার্জেন্সি হতো নার্সনা পাঠিয়ে লোক মাধ্যমে পাঠাতাম। দামি দামি সিট খেত, বোধহয় সারাদিনের মধ্যে 100 কাপ চাই খেত, মিলাটোনা জল। খাওয়ার বহর ছিল অনেক, শেষ ছিল না ফরমায়েশের। কিন্তু টাকা চাইতে গেলে শুনতে হতো আজ নয় কাল। ফোন করলে কেটে দিতেন বিরূপাক্ষ। বাধ্য হয়ে নতুন সিম কিনে তা থেকে যোগাযোগের চেষ্টা করেছিলেন মাখন শেখ। ফোন করছি, মাখন দা বলছি, সে ফোন আরও হচ্ছে না। মেসেজ পাঠাচ্ছি ওকে যে দাদা টাকাটা পাঠান, টাকা পাঠান, 5,000 করে পাঠান, 10,000 করে পাঠান, কিছু মতেই পাঠাচ্ছে না, রিসিভই করছে না, কথাই বলছে না। এই আসছি কাল দিচ্ছি, এ করছি, বেতন ঢুকে নেই, মাইনে ঢুকে নেই, আর ঢুকবে কাল ঢুকবে করে 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 2 বছর 2.5 বছর কাটিয়ে দিচ্ছে। পাওনা আদায় করতে আইনি পদক্ষেপের ভাবনা চিন্তা করছেন বর্ধমান মেডিকেলের জয় হিন্দ ক্যান্টিনের মালিক। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মাথাভাঙায় প্রতিবাদের সময় মারধরের ঘটনায় অভিযোগ দায়ের সিপিএম এর তরফে। ধৃত 3 জনকে মাথাভাঙা মহকুমা আদালতে পেশ করা হলে জামিন মঞ্জুর করা হয়। গতকাল রাতে আরজি করের ঘটনায় মাথাভাঙা সাধারণ নাগরিকদের প্রতিবাদে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু সেই অভিযোগ মানতে নারাজ শাসক দল। ঘটনার তীব্র নিন্দা গোটা রাজ্য জুড়ে। অভয়ের বিচার চেয়ে বুধবার রাতে মোমবাতি হাতে পথে নেমেছিল গোটা রাজ্য। ঠিক তখনই মাথাভাঙা রাস্তায় লিখে অঙ্কন করে গান গেয়ে প্রতিবাদ জানান আমজনতা। আর সেই প্রতিবাদেই চলে হামলা। রাস্তায় জল ঢেলে প্রতিবাদী শব্দ মুছে ফেলার চেষ্টা করা হয়। চলে ব্যাপক মারধর। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তবে সেই মুহূর্তে টিকিও দেখা যায়নি পুলিশ প্রশাসনের। এই লেখাকে কেন্দ্র করেই সমস্যা। এই যে লেখা, সেই লেখাকে কেন্দ্র করেই যত সমস্যার মূল কারণ। পাশাপাশি তারা প্রতিবাদ জানিয়ে রাস্তা জুড়ে বিভিন্ন লেখা লিখেছিলেন, যদিও তার মধ্যে এখন বেশিরভাগই নেই, কারণ তা মুছে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। অভিযোগ অস্বীকার করেন গিরীন্দ্রনাথ বর্মন। উল্টে প্রতিবাদের ভাষা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনার সঙ্গে সুশীল সমাজের যে ঘটনা, প্রতিবাদ মিছিলের কোনো সম্পর্ক নেই। যে সুশীল সমাজ একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য জড়ো হয়েছেন, সেই সুশীল সমাজ আর একটা কী করে ভুল করলেন। এই শব্দবন্ধ দেখার পর স্বাভাবিকভাবে মাথাভাঙার সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তারা একটু উত্তেজিত হয়েছে। এক সিপিএম কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে, যদিও তিনি প্রতিবাদে সামিল হননি। ঘটনায় সিপিএম এর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় মাথাভাঙা থানায়। যে কালকে শিল্পীরা যে ছবি এঁকেছেন রাস্তায়, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আরও অন্যান্য বিষয়ে কিছু লিখেছেন, সেইটাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে সেগুলো মুছে ফেলার চেষ্টা হয়। ওকে দেখা মাত্র বলে যে এগুলো মুছতে হবে তোমাকে, ও বললো যে আমি এগুলো মুছবো না, এটি হচ্ছে অপরাধ। তারপরে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ। সভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা এবং প্রদ্যুৎ সাহা বলে একজন ব্যক্তি, ওনাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়। কারণ রাস্তার মধ্যে কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল, সেই গ্রাফিটি কিছু সংখ্যক মানুষের মনে হয়ে থাকে যে ওটা আপত্তিকর আছে, এবং সেই কমপ্লেন্টেই 3 জনের নাম আসে এবং সেই 3 জনকেই আমরা অ্যারেস্ট করেছি। মাথাভাঙার ঘটনায় নিন্দায় সরব বিরোধী দলনেতা। বিরোধী রাজনৈতিক কর্মীরা নির্বাচনের আগে পরে এবং সারা বছর যেভাবে আক্রান্ত হই, আজকে পশ্চিমবাংলায় সাধারণ নাগরিকগণের যে সুরক্ষা নেই, তারাও যে আক্রান্ত হন, এই ঘটনা আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রতিবাদের ভাষা মুছে হামলা চালিয়ে আন্দোলনকারীদের কণ্ঠরোধ করতে চাইছে শাসক দল। কিসের এত ভয় শাসকের? সেই সময় যখন পুলিশ উপস্থিত ছিল না, পুলিশ উপস্থিত না থাকার পর দায়ভার কিন্তু দিল মানুষের উপরই। মাথাভাঙা থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা।
অভয়া হত্যাকাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে চলছে প্রতিবাদ, আর প্রতিবাদীদের কণ্ঠরোধ করতে মরিয়া পুলিশ। রাত দখল কর্মসূচিতে বাধার পর আন্দোলনকারীদের ফোন থেকে প্রতিবাদের ছবি মুছে ফেলতে চাপ দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বারাসতের প্রতিবাদীরা। পরে বারাসত আদালত থেকে জামিন পান আন্দোলনকারীরা। গতকাল রাতে অবহেলার জন্য প্রতিবাদে কিন্তু গোটা রাজ্য তোলপাড় ছিল। প্রত্যেকেই রাত জাগো কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, পুরুষ মহিলা প্রত্যেকেই। সেই রকম কিন্তু উত্তর 24 পরগনা বারাসাত সেখানেও কিন্তু কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আর সেখানেই দেখা গিয়েছে যে যারা প্রতিবাদ করেছেন, যারা রাস্তায় বসে আন্দোলন করছেন, তাদের সঙ্গে পুলিশের বচসা হয়। রাত দখলের মাঝে তুলকালাম। বারাসতের কলোনি মোড়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির পরেই উত্তেজনা। রাস্তা থেকে প্রতিবাদীদের তুলতে মরিয়া পুলিশ। শুরু হয় আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরানো। অভিযোগ, রাত 2টো পর্যন্ত রাত দখল কর্মসূচির অনুমতি নেওয়া ছিল। তারপরেও যে কর্মসূচি চলবে তা পুলিশকে জানানো হয়নি। প্রতিবাদীদের হঠাতে পুলিশ উদ্যত হলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় থাকা 5 জন মহিলা সহ মোট 18 জন প্রতিবাদীকে গ্রেফতার করে পুলিশ। এটাও দেখা গেছে কি অনেক ইনটক্সিকেটেড কন্ডিশন ছিলেন, আমরা ওনাকে বেশি বুঝাতেও পাচ্ছিল না। যেরকম হয়েছে কি যারা মিসবিহেভ করছিলেন, পুলিশকে হেকল করছিলেন, লেডি পুলিশ সাথে মিসবিহেভ করছিলেন, ওদেরকে পুলিশ ডিটেন করেছে। We had to file a case over this. NH block করা ছিল more than 6 hours, তো ওটা করে আমরা কোর্টকে ফরওয়ার্ড করছি। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারীরা। সকালে প্রতিবাদীদের থানায় ডেকে জোর জুলুমের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মহিলা পুলিশরা ডিটেইন করার সময় ছিল, কিন্তু লাঠিচার্জ কিন্তু পুলিশ কর্মীরা করেছেন এবং আমাদের প্রাথমিকভাবে জানানো হয় যে আমরা ডিটেইন করছি। ডিটেইন করে সেই ভোরবেলা সেই 3:30 4:30তে তারা ডিটেইন করে থানায় নিয়ে এসছে। তারপর আমরা যখন সকালবেলা আসি আমরা জানতে পারি যে তাদের অ্যারেস্ট করা হয়েছে এবং আমাদের সাথে কোনো কমিউনিকেট করা হচ্ছিল না। কালকে আমি আন্দোলনে ছিলাম, আজকে সকালে যখন আমি ব্যাপারটা জানতে পারি, আমি যখন থানার সামনে আসি, তারপরেও বেশ কিছুক্ষণ বাড়ি ছিলাম, আমার হঠাৎ করে থানা থেকে ডাকা হয়, বলে যে আমার সাথে কথা বলতে চায়। আমি যখন যাই ভিতরে, আমার ফোন নিয়ে নেওয়া হয়, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ, কোনো অবস্থানের যত ভিডিও ছিল সব ডিলিট করানো হয়, ফেসবুক লাইভ ডিলিট করানো হয়। আদালতে তোলার মুখেও পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন প্রতিবাদীরা। টিটা বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আরজিকর কাণ্ডের সমস্ত আপডেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে একটু দক্ষিণ 24 পরগনার দিকে নজর রাখি, কারণ সেখানে ঝাড়ফুঁকের নামে তরুণের সঙ্গে অশালীন আচরণ, অভিযোগে পিটিয়ে খুন গুনিনকে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। খুনের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনের পর দিন কিছু খেতে পারছেন না তরুণী, রুগ্ন হয়ে পড়ছে। ডাক্তার বদ্যি দেখে কাজ হচ্ছে না, আর তাই মাধবপুর এলাকা থেকে বাবলু পাহাড়ি নামে এক গুনিনকে ডেকে নিয়ে আসে ওই তরুণীর পরিবার। অভিযোগ, ওই তরুণীকে ঝাড়ফুঁক করতে গিয়ে পিটুনি খেয়ে মৃত্যু গুনিনের। বলে সকালবেলায় লোকটা ডেকে নিয়ে গেল, বলে উনি বলতে বলে আমি যাবনি, বলে তুমি ডাক্তার ফাক্তার দেখাও, বলে ডাক্তার দেখি, ডাক্তার ওষুধ খাওয়াচ্ছি, কিছু হয়নি। আমার মেয়ের ছোটবেলায় একটা অসুখ হয়েছিল, নার্ভের সমস্যা ওরকম হয়। আর ও নার্ভের সমস্যা তুমি দেখেছো একবার, হয়নি যখন তুমি আর যেওনি। আমার কথা নেই, আমার কথা নেয়, সে লোকটা হাতে বাঁধরে কাঁদতে বলেছে, ও চলে গেল, আমার কথা একদম মিটলো না। মা বলছিল তো বাবার একজন এসে ডেকে নিয়ে গেছে, তার ঘুম চেপেছে। একবার এসেছিল আগে কাজ, মানে বলে আরেকবার এসে পা পায়ে ধরে নিয়ে ডেকে নিয়ে গেছে। কারা ছিল বুড়াতে কিছু সেটা বলতে পারবো না। হ্যাঁ ডেকে নিয়ে গেছে সবাই, বলে আমার অনেকক্ষণ থেকে বলছি। অভিযোগ, ঝাড়ফুঁকের নামে ওই তরুণীকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে অশালীন আচরণ করে গুনিন। তরুণী চিৎকার করলে ঘরে ঢুকে গুনিন বাবলু পাহাড়িকে বেধড়ক মারধর করা হয়, তাতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গুনিন বাবলু পাহাড়িকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। ঘটনাটা সকাল 9টা থেকে আপনার বেলা 1টা পর্যন্ত ধামাচাপার মধ্যে থাকে। আমি এটাকে কোনো মতে প্রশ্রয় দিইনি, কেন এটা সুপরিকল্পিত ওকে মার্ডার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।
দক্ষিণ 24 পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।